বিদ্যুতের দাম বাড়লো, আবার আজকে দেখলাম সেটি নিম্ন আয়ের গ্রাহকদের জন্য কমিয়ে আনা হয়েছে। কোনো সমন্বয়হীনতা কি আসলে এখানে কাজ করছে কিনা? মানে বাড়ানোও হলো, কমানোও হচ্ছে, কিন্তু বাড়ানোর আগে গণশুনানির যে বিষয়টি সামনে এসছে সেটি নিয়ে প্রশ্ন যে সেখানে যেসব বিষয়ে গণশুনানিতে বারবার বলা হয়েছিল যে এখনই দাম না বাড়ানোর, কিন্তু সেটি আসলে শোনা হয়নি। দেখুন, আমি সরকারি ভাষ্য অনুযায়ী বলছি না, আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি যে রিয়েলিটি ছিল যে বিদ্যুতের দাম বাড়াতে হবে। এটা ছিল আসলে রিয়েলিটি, কারণ বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল, আপনার জ্বালানি বা তেল, এটার এখন আপনার আমদানি খরচ, বিশ্ব বাস্তবতা, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে দাম বাড়ছে আবার কমছে। গতকালকে দেখলাম আবার 2% দাম বেড়ে গেল বিশ্ববাজারে। তারপরে কয়লা, তারও দাম বাড়ছে। তারপরে আমাদের গত 17 বছর বিদ্যুতের যে মহা লুটপাট হয়েছে, এবং বিশেষ করে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কোম্পানি, তারপরে আপনার ওই যে আরও যে কুইক রেন্টাল, এইগুলোতে যে ক্যাপাসিটি চার্জ বলে যে ব্যয়টা আমাদের হতো, বিদ্যুৎ উৎপাদন না করেও বিদ্যুতের বিল দিতে হতো তাদের সক্ষমতা অনুযায়ী, এই সব কিছু মিলে এখন এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম আপনার বাড়ানো হলো। এবং বিদ্যুতের দামটা বাড়ায় কিন্তু আপনার বিআরইসি, রেগুলেটরি কমিশন, বিআরসি নাকি একটা কি, বিআরসি, এরা বাড়ায়। এই দামটা তারা বাড়িয়েছে 22 তারিখ 23 তারিখে গণশুনানি হয়েছিল কৃষিবিদ ইনস্টিটিউশনে, ওইটাও আমি দেখেছি। সেখানে যারা উপস্থিত ছিলেন বক্তা পর্যায়ের, তারা তর্ক করেছিল যে শেষ পর্যন্ত বিআরইসি এই আপনার 10%, 1 টাকা কত পয়সা বাড়াইছিল। আজকে সরকারের অনুরোধে যে বিশেষ করে লাইফলাইন গ্রাহক যারা, অর্থাৎ 50 থেকে 75 ওয়াট এই বিদ্যুৎ যারা একদিনে ব্যবহার, 1 মাসে ব্যবহার করে, তাদেরকে বলা হয় লাইফলাইন গ্রাহক। এটা প্রায় 2 কোটির মতো আছে এরকম গ্রাহক বাংলাদেশের, যারা খুবই নিম্ন আয়ের। তাদের দামটা অপরিবর্তিত রেখেছে, বাড়ায়নি সরকারের অনুরোধে বিআরইসি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রিয়েলিটিটা হলো বিদ্যুতের দাম বাড়াতে হবে, যেহেতু কাঁচামালের দাম বেড়ে গেছে। তারপরে বিদ্যুতের উপরে প্রচুর ভর্তুকি দিতে হয় সরকারের। এই সব চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গেলে আপনি আরও একটু সময় দিতে হবে। আমরা কেবলমাত্র সরকারে আসলাম প্রায় 3 মাসের মতো সময়, 3 মাসে একটু বেশি হয়েছে। সুতরাং এইবার বাজেটেও একটা আপনি দৃষ্টিনন্দন জিনিস দেখবেন যে কিভাবে আমরা ইকোনমিক্সটাকে ম্যানেজ করব। সুতরাং আপনি এই 3 মাসেই মধ্যে আমরা যেটা দাম বাড়িয়েছি, আপনি দেখেন যে জ্বালানি তেল প্রথম 1 মাসে কিন্তু আমরা বাড়াইনি তেলের দামটা, কিন্তু আলটিমেটলি বাড়াতে বাধ্য হতে হয়েছে, পরিস্থিতি আমাদের বাধ্য করছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে সরকারকে আরো স্মার্টলি সরকার মোকাবেলা করবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। আপনাকে আরো একটু, কিন্তু সেই জায়গায় বিদ্যুতের দাম না হয় বাড়লো, সবাই কি বিদ্যুৎ নিশ্চিত হচ্ছে? আমরা কি পাবো? কারণ আমরা গ্রামে গঞ্জে বারবারই হচ্ছে বলি যে বিদ্যুৎ যায় না, আসে। এইটা তো আমাদের মানে সেই, আমি যতদিন ধরে বাংলাদেশে বিদ্যুৎ আছে ততদিন ধরে, সেই স্বাধীনতার পর থেকে আমি এই কথা শুনতেছি, বিদ্যুৎ চাই না, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ নিয়ে যে তেলেসমাতি কারবার আমি সেই ছোটবেলার থেকে দেখতেছি, যে সবসময় শুনি যে বিদ্যুৎ উৎপাদন কত। লেটেস্ট আমি দেখলাম আওয়ামী লীগ আমলে বললো, মানে ডক্টর ইউনূস আসার আগে 30,000 মেগাওয়াট, কিন্তু আমরা পাই 26,000 মেগাওয়াট। পিক আওয়ারে আমাদের দরকার 14,000। তখন আমি চিন্তা করি, তাহলে আছে 26,000, উৎপাদন ক্ষমতা 30,000, দরকার 14,000, তাহলে 12,000 কিলোওয়াট এটা লোডশেডিং হয় কেন? আমি সবসময় এটা মনে করি যে এটা হয় কিভাবে। তারপরে আবার দেখলাম যে পিডিবি নিজেই, আচ্ছা, যে পিডিবি বলতে আপনি শুধুমাত্র পিডিবি তো আমাদের বিদ্যুৎটা উৎপাদন কেনে, উৎপাদনকারীদের কাছ থেকে কিনে বিতরণ করে পিজিসির মাধ্যমে খুব সম্ভব। তো এরাই দেখলাম যে প্রায় 26,000 বিদ্যুৎ, 16,000 বিদ্যুৎ উৎপাদন করে। তাইলে আমার রূপপুর প্রকল্প দরকার ছিল কি? তাইলে আমার ওইটা মাতার বাড়ি প্রকল্প দরকার ছিল কি? আমার এই যে রামপাল প্রকল্প দরকার, এই বিদ্যুৎ দিয়ে আমি কি করব? আমার সবসময় মাথায় এই প্রশ্নগুলো মানে খেলা করতো। সুতরাং আমি মনে করি যারা আমাদের জ্বালানি বিশেষ করে এই বিদ্যুৎ বিশেষজ্ঞ আছে,
তাদের কাছে আমার প্রশ্ন যে এত উৎপাদন আমাদের, তারপরও নতুন বিদ্যুৎ কেন্দ্র করতে হচ্ছে, কিন্তু আমাদের ডিমান্ড মাত্র 14 থেকে 16,000। এই রহস্যটার কারণ কি? সুতরাং আপনি বর্তমান সরকারকে আমায় আরেকটু সময় দিন। আমরা নিশ্চয়ই যেহেতু আমরা এবার বিদ্যুতের দাম ফেব্রুয়ারি মাসে বাড়িয়েছিল, 24 সালের ফেব্রুয়ারি মাসে শেষ বরাবর ছিল, এবার আমরা একটু বাড়িয়েছি, পরিস্থিতি আমাদের বাধ্য করছে। এখন আমরা এই বিদ্যুতের জন্য, বিশেষ করে জ্বালানির জন্য আমরা রিনিউয়েবল এনার্জির প্রতি কিন্তু সরকার নজর দিচ্ছে, যে বিশেষ করে ফসিল ফুয়েলের পরিবর্তে যদি পানি, বায়ু, তারপরে ওয়েস্টেজ, এইখান থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায়, সোলার সিস্টেম, এগুলোর দিকেও আমরা যাচ্ছি। নিশ্চয়ই আমরা আলোচনা করব। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডক্টর ইজাজ হোসেন, আপনি তো নিশ্চয়ই এর মধ্যে নিজেও জেনেছেন যে আগের দামই ফেরানো হয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের গ্রাহকরা যাতে বিদ্যুৎটি আগের দামই দেন সেভাবে। আপনার কাছে কি মনে হয়, তাতে কি কোনো লাভ হবে? না, মানে আমরা তো অ্যাকচুয়ালি দেখেন সাংঘাতিক একটা কঠিন অবস্থায় আছি। সেটা হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা আমাদের ভর্তুকি দিতে হচ্ছে প্রতি বছর, বেশ কয়েক বছর ধরে এটা চলছে। তো এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মানে খুব একটা খারাপ সিচুয়েশনে চলে যাবে, চলে গেছে অলরেডি। তাদেরকে তো বাঁচিয়ে রাখা হয়েছে এই সাবসিডি দিয়ে। তা এখন কথা হচ্ছে যে এইটা তো আজকের ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি এখন বলতে গেলে প্রায় 5 বছর চলছে। আওয়ামী লীগের সময় 2 বছর এরকম বড় ভর্তুকি দিতে হয়েছে, তারপরে 2 বছর দুইবার দিতে হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং এইবারও দিতে হচ্ছে। তো এখন সরকার কি করবে? তো এখানে অনেক রকম নানাবিধ কথা আছে, যে কেন এরকম হলো, আমরা আর অন্য কি করতে পারতাম। অবশ্যই সবচেয়ে বাস্তবমুখী পন্থাই হচ্ছে যে বিদ্যুতের দামটা বাড়ানো। বিদ্যুতের দাম বাড়ানো এখন সাধারণ মানুষের কাছে আসলে যে প্রশ্ন বারবারই থাকে যে আমি দাম দিব কিন্তু আমি বিদ্যুৎটি পুরোপুরি নিশ্চিতভাবে পাচ্ছি কিনা, এটি নিয়ে তো আসলে প্রশ্ন থেকেই যাচ্ছে। এটা থেকে যাচ্ছে, অবশ্যই আপনি ইউর কারেক্ট। এন্ড ওই যে ইংলিশে একটা চিকেন এন্ড এগ একটা কথা আছে না, হুইচ কামস ফার্স্ট। এখন সরকার বলবে আপনারা যদি দাম বাড়াতে দেন তাহলে আমরা আমাদের আর্থিক অবস্থাটা সচ্ছল হবে এবং আপনাদেরকে বিদ্যুৎ দিতে পারবো। হ্যাঁ, আর আর যেহেতু দিতে পারছে না এখন আমাদের তাহলে বাড়াতে হবে। তাহলে এই যে একটা 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 প্রবলেমে আমরা পড়ে গেছি। এইটার মেইন কারণ হচ্ছে আমাদের আওয়ামী লীগ আমল থেকেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, অতিরিক্ত পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে, যেটার বসিয়ে বসিয়ে তাদেরকে আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। আরো কিছু কথা আছে। কথাগুলোর মধ্যে হচ্ছে যে আমরা অনেক দিন ধরে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি বিদ্যুৎ প্রডিউস করার জন্য। পৃথিবীর কোনো দেশেই এটা করে না, খুব খুব সামান্য 1 থেকে 2% করে। আমরা 12-13%, একসময় 30%ও করেছিলাম। তো আমাদের ওই একটা থার্ড যেটা প্রবলেম হচ্ছে, আমরা সাংঘাতিক রকম আমদানি নির্ভর হয়ে গেছি। হ্যাঁ, একটা ডেটা এখন সবাই পাবলিশ করেছে, সেটা হচ্ছে দেখা গেছে 10 বছরের মধ্যে আমরা 25% যেটা ছিলাম আমদানি নির্ভর, সেখান থেকে আমরা 62% আমদানি নির্ভর হয়ে গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের ডলারের উপরে আমাদের আমদানির যে ভারটা কতখানি বেড়ে গেছে। তো এই অবস্থায় আপনি বুঝতেই পারছেন যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং সরকারের উভয়েরই আমাদের বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে সাংঘাতিক রকমের কষ্ট চলছে। আবুল কালাম আজাদ, আপনার কাছে কি মনে হয় এই যে বিদ্যুতের দাম বাড়ানোর পর আজকে আবার এক ধরনের আমরা নতুন ধরন দেখলাম যে নিম্ন আয়ের গ্রাহক যারা রয়েছেন তাদেরকে আগের দামেই হচ্ছে বিদ্যুতের বিলটি দিতে হবে, তাদের ইউনিটের ভাড়াটি সেভাবেই আবার নির্ধারণ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় এটাতে কি আসলে কোনো অবস্থায় কি লাভজনক হবে? কারণ এই নিম্ন আয়ের মানুষদের বেশিরভাগই দেখা যায় অনেক অবৈধ মিটার বা লাইন তারা ব্যবহার করে বিদ্যুৎ নানাভাবে হচ্ছে অপচয় করেন, এরকম ঘটনাও তো আসলে সামনে আছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত আগের দিন দাম বাড়িয়ে পরের দিন দাম কমানোটা একটা জিনিস রিফ্লেক্ট করে যে দাম বাড়ানোর সিদ্ধান্তটা খুব সুচিন্তিতভাবে নেওয়া হয়নি।
আপনার দাম তো বাড়াতেই হতো যেহেতু ভর্তুকির পরিমাণ অনেক বেড়েছে, কিন্তু এটার যদি আগ পর ইত্যাদি আরও ভালোভাবে বিশ্লেষণ করা যেত তাহলে একদিন পরেই এই নতুন করে এই সমন্বয়টা করতে হতো না। তবে একদিন পরে হলেও এটা সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা এটা বুঝেছে। আপনি দেখেন যে নিম্ন আয়ের গ্রাহকদের কথা বলেছেন, আমার ভাইয়া বলেছেন যে 60,000 কোটি টাকার মতো ভর্তুকি আসে। গতকালকে বিইআরসি তাদের প্রেস কনফারেন্সে তারা বলেছে যে এই ভর্তুকির পরিমাণ 56,000 কোটি টাকা। কিন্তু আপনার 0 থেকে 50 ইউনিট অথবা 0 থেকে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে এরকম ব্যবহারকারী যারা, তাদের জন্য ভর্তুকির পরিমাণ মাত্র 781 কোটি টাকা। সো নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু খুব বেশি ভর্তুকি দেওয়া হয় না। ভর্তুকি দেওয়া হয় আসলে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা আছে তারা এই ভর্তুকির টাকাটা পায়। সো এটা খুবই যথার্থ, সরকার গরিব মানুষের কথা ভেবেছে আজকে। আমি একজন বিশেষজ্ঞর সাথে কথা বলছিলাম, উনি একটা জিনিস বলেছেন যে বিদ্যুৎ যে শুধুমাত্র ইকোনমির লাইফলাইন বা লাইফ ব্লাড এরকম না, বিদ্যুৎ থেকে আসলে এখন সময় এসেছে এটা সোশ্যাল সেফটি নেটের পার্ট হিসাবে দেখা। অনেক দেশেই কিন্তু এইরকম দরিদ্র গ্রাহক যারা, তাদের আসলে এই 0 থেকে 50 ইউনিট যারা ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল আসলে বিলই নেওয়া হয় না, কারণ তারা হতদরিদ্র বলেই কিন্তু একটা মাত্র বাল্ব বা একটা মাত্র ফ্যান ব্যবহার করে যারা জীবন কাটায় তারা তো আসলে খুবই দরিদ্র মানুষ। তো দরিদ্র মানুষকেই তো সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে আপনার সাপোর্টটা দিতে হবে। এখন প্রয়োজনে 781 কোটি টাকা ভর্তুকি তাদের জন্য চালু রাখতে হবে। যারা আসলে সামর্থ্যবান তাদের ভর্তুকি কমিয়ে হলেও গরিব মানুষকে ভর্তুকিটা দিতেই হবে। এটাই হলো একটা ওয়েলফেয়ার স্টেটের বৈশিষ্ট্য। বাংলাদেশ সেদিকেই যাবে, আমরা এটা বিশ্বাস করি। আর একটা জিনিস আপনি খুব ভালো একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে গরিব মানুষ তো তারা 0 থেকে 75 ইউনিট ব্যবহার করে, কিন্তু তার ফাঁকেও তো তারা আপনার নানাভাবে কানেকশন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে। এখানেই হচ্ছে একটা বড় বিষয় থাকে। দেখেন বিদ্যুতের যে সাবসিডি, এই সাবসিডিটা অনেকাংশেই কমিয়ে আনা যায় যদি বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এগুলো রোধ করা যায়। এবং এগুলো রোধ করলে কিন্তু আপনার এই যে 56,000 কোটি টাকার ভর্তুকি সরকারকে দিতে হচ্ছে, এটার একটা বড় অংশ কমে আসে। এবং আপনি এই যে একজন গরিব মানুষ সে কীভাবে আর একটা মিটার থেকে নিয়ে আসে, এটা তো শুধু সে একা নিয়ে আসে না, এটার সাথে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত, কোনো না কোনো মহল তাকে সহযোগিতা করে, যে কারণে সে এই অবৈধভাবে এই কানেকশনটা নিয়ে সে আপনার অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে এবং সেই বিদ্যুতের কোনো বিলই দেয় না। তো কেউ না কেউ তো এটার বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারিদেরকে চিহ্নিত করে যদি এই অনিয়মটা দূর করা যায় তাহলে আপনার এই সাবসিডির উপর প্রেশারটা কমবে, গরিব মানুষও তার স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ ব্যবহার করবে এবং সে তার বিদ্যুতের বিল দেবে এবং সরকারের উপরও আর্থিক চাপটা কমে আসবে।